কুরবানির ঈদ কুরবানির ঈদ এলো আমার কুরবানির ঈদ ত্যাগের বাণী নিয়ে এলো কুরবানির ঈদ বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদ। আপনার পছন্দটা অবশ্যই রুচিসম্মত হবে। একটা সুস্থ গরু আপনি কিনবেন, সুস্থ গরু। এখন সুস্থ গরু হোক বা আপনি আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আপনি সেই পশুটাই কিনবেন, গবাদি পশু একটি কিনবেন। তো সেক্ষেত্রে আপনার সুস্থতা অবশ্যই গুরুত্বপূর্ণ। সুস্থতা আপনি বুঝবেন কিভাবে? প্রথমত যে কেউ যদি সুস্থ থাকে তখন দেখবেন সে খুব চঞ্চল থাকে, হ্যাঁ, সে খুব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে। তো আমরা ঈদের নামাজে যাওয়ার পূর্বে আমরা গরুটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে গোসল করিয়ে দেব। একদম একটা জিনিস এখানে খুব আমাদেরকে এনশিওর করতে হবে, এই গরুর গায়ে যাতে কোনো ধরনের ময়লা না থাকে। দুঃখিত, এই পশুর গায়ে কোনো ধরনের যাতে আপনার ময়লা না থাকে এমন ভাবে উত্তম রূপে তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে দিব। তারপর আমরা ইনশাআল্লাহ আমরা ঈদের সালাত আদায় করতে যাব। দেন আমরা এসে আমাদের কোরবানির প্রস্তুতি অনুযায়ী আমরা শুরু করব। আমি যদি পরিষ্কার না করি তখন দেখবেন সর্বপ্রথম সমস্যাটা কি হবে, সেটা পরিবেশ দূষণ হবে। যে পরিবেশ যখন দূষণ হবে, পরিবেশ যখন দূষণ হবে, আমি কিন্তু পরিবেশ বলছি আমার আশেপাশে চারপাশকে। সে শুধু আপনাকে ছাড়বে যেরকম না, সে কিন্তু আপনাকে প্লাস আপনার পরিবারকে, আপনার ফ্যামিলিকে, ছোট ছোট বাচ্চা, আশেপাশে সবাইকে কিন্তু সে অ্যাটাক করবে। ভাইরাসের ভিতরে সর্বপ্রথম আমরা এডিসটা নিয়ে আলোচনা করছিলাম যে এডিস মশা সে কি করতে পারে। সে যদি আপনার এই ডেঙ্গি ভাইরাসটা যদি সে নেয়, ডেঙ্গি ভাইরাসটা যদি দিয়ে যদি আপনাকে অ্যাটাক করে তাহলে আপনার ডেঙ্গু জ্বর হতে পারে। আমরা ছিলাম বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে ছিলাম এবং ভাইরাস জাতীয় রোগের মধ্যে ছিলাম। ভাইরাসের মধ্যে একটা আমরা নিলাম ডেঙ্গু, এছাড়া অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা? এছাড়া আরো আপনার বিভিন্ন ধরনের, মনে করেন আপনার যে গরুটা, দুঃখিত, যে পশুটা আপনি জবে করেছেন কোনো কারণে সেই পশুটা রোগাক্রান্ত ছিল অথবা কোনো একটা ভাইরাস দ্বারা সে অ্যাটাক করা ছিল, তো যদি আপনি তার বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে না করা হয় তাহলে ওই বিশেষ করে ওই গরুর, দুঃখিত, ওই পশুর যে জার্মটা সেটা কিন্তু আপনার মধ্যে কোনো না কোনোভাবে চলে আসবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যানথ্রাক্স নামে বিভিন্ন রোগ আছে আপনি জানেন, হ্যাঁ। তারপর হচ্ছে মাঝে মধ্যে আমাদের দেশের উত্তরাঞ্চলে দেখা যায় হঠাৎ করে অ্যানথ্রাক্স দেখা দিছে, গরু জবাই করছে, ওই গরুর গোস্ত খেয়ে সবাই, পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছে, অথবা পুরো এলাকায় বিলি করে দিছে, পুরো এলাকার মানুষ ওই অসুস্থ হয়ে গেছে। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি গরু কিনা প্লাস গরুর বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলোতে যদি আপনি সচেতন থাকেন, ইনশাল্লাহ এই বর্জ্য ব্যবস্থাপনা খুব একটা আপনার ক্ষতির কারণ হবে না। শুধুমাত্র আপনার সচেতনতাই এখানে ইম্পর্টেন্ট। আপনার নিঃশ্বাসে কষ্ট হওয়াটাও স্বাভাবিক ভাবে চলে আসে, যেহেতু আপনার বর্জ্য নিষ্কাশন ঠিক মতো না হলে গন্ধ ছড়াচ্ছে। জি, সেক্ষেত্রে আপনার মনে করেন যারা ছোট বাচ্চা আছে, এ খুব ক্ষতির, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হয়। এই ছোট বাচ্চাগুলা, এরা বলতেও পারে না, কষ্ট পায়, কান্নাকাটি করে। আর এই দুর্গন্ধের সাথে অনেক সময় বাতাসের সাথে পর্যন্ত আপনার ভাইরাস ব্যাকটেরিয়া দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আপনার নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসের সাথে তারা আপনার ইনহেলেশন শরীরের মধ্যে চলে আসতেছে, আপনি বলতে পারছেন না আপনি কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন। এরকম নানাবিধ রোগে আপনার আক্রান্ত হওয়ার সুযোগ শুধুমাত্র সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করার কারণে হয়ে যাচ্ছে। কোনো রোগ আমরা ইন্ডিকেট করতে পারি না, সেক্ষেত্রে অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা আছে। এবং ওই যে ইনকিউবেশন পিরিয়ড পরে হঠাৎ করে 6 মাস পরে আপনি দেখবেন, বা 5 মাস পরে দেখবেন, বা 5 দিন পরে দেখবেন আপনার একটা সমস্যা দেখা দিছে, কিন্তু অথচ আপনি জানছেন না বা বুঝতে পারছেন না। এটা ওই যে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করার কারণেই হচ্ছে। তো এখানে আমরা যে কথাটা বারবার বলছি যে এইটা যদি অ্যাটাক করে, সর্বপ্রথম সে অ্যাটাক কিন্তু আপনাকে অথবা আপনার পরিবারকে করবে, তারপর হচ্ছে কি আপনার আশেপাশে করবে। সুতরাং আপনি আপনার ঘর, বাড়ির চারপাশ পরিষ্কার রাখা আপনার ডিউটি, আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং সুস্থ থাকার জন্য। এই বিষয়গুলা অবশ্যই আমাদের রাখতে হবে, সচেতন থাকতে হবে। বর্জ্য ব্যবস্থা আমরা সঠিকভাবে করব, আর হাদিসে পাকের অনুসরণ করব। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের আশপাশকে, আমাদের ঘরকে, আমাদের বাসার ছাদকে। যেখানে পশুর গোশতগুলো কাটা হবে, যেখানে জবাই করা হবে, সকল স্থানগুলোকে আমরা সঠিকভাবে পানি দিয়ে ধৌত করে ওখানে ব্লিচিং পাউডার অথবা চুনা পাউডার আমরা মেরে দিব, যাতে করে এখান থেকে ভাইরাস জাতীয় কোনো রোগ না ছড়াতে পারে। সেদিকটা আমরা বিশেষ খেয়াল রাখবো। অনেক সময় দেখা যায় সামাজিক কর্মকাণ্ডে আমাদের নওজোয়ান যারা অ্যাক্টিভ থাকেন,
কেউ কোরবানি করছেন না, তারপরে তিনি সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক খিদমত করে থাকেন, এই ধরনের যদি কোনো আপনার ছোট ছোট বিভিন্ন গ্রামের মধ্যে ছোট ছোট আপনার করা থাকে, এটাকে কি বলা হয়, ছোট ছোট সংগঠন থাকে, তারা আপনার এই কাজগুলো করে থাকে, এটাও খুব উত্তম একটা কাজ। যে আমি কোরবানি করছি না, কিন্তু সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কেননা এটার কারণে আমাদের পরিবেশ দূষণ হবে। সর্বশেষ কথা হচ্ছে আমরা পরিবেশকে দূষণ করব না, পরিবেশ দূষণ হলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। ডক্টর সাহেব, প্রশ্ন হচ্ছে একজন মানুষের জীবনে গোশতের ভূমিকা কি? যেহেতু পশু জবাই করা হয়েছে, এখন আমরা কম বেশি গোশত সবাই খাবো, কেউ হয়তোবা গরু গোশত খায় না, কেউ ছাগলের গোশত খায়, বকরির গোশত খেয়ে থাকে, কেউ আবার বকরির গোশত খায় না, সে গরুর গোশত খায়, কেউ উটের গোশত খাবে, মানে কেউ মুরগির গোশত খাবে। অর্থাৎ কথা হচ্ছে একজন মানুষের জীবনে গোশতের ভূমিকা কি রয়েছে, যেহেতু এটা আমাদের এখন কোরবানি সিজনে বেশি খাওয়া হয়। চমৎকার প্রশ্ন। আসলে গোশতের ভূমিকা কি এটা বলার আগে আমি কিছু কথা বলি আপনাকে। আমাদের যে হিউম্যান বডি আছে, হ্যাঁ, এই হিউম্যান বডির বিভিন্ন ধরনের ফরমেশন, বিভিন্ন ধরনের আপনার ফুড ম্যাটেরিয়ালস দ্বারা হয়ে থাকে। তো এই ফুড ম্যাটেরিয়ালস গুলোর ভিতরে বা ফুডের ক্ষুদ্রাঙ্গুলো মানে র ম্যাটেরিয়ালস গুলো কি আমাদের, এই ফুডের র ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে আমাদের যে আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, অ্যামিনো ভিটামিন, তারপর হচ্ছে মিনারেলস, তারপর হচ্ছে আপনার পানি, ওয়াটার, H2O, এইগুলো মিলিয়ে কিন্তু আমাদের টোটাল খাদ্য। এই খাদ্যের ভিত্তির উপাদান বলা হয়, হ্যাঁ, খাদ্য উপাদান বা র ম্যাটেরিয়ালস ফুডের, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আপনি দাঁড়িয়ে আছি। তো এখন আপনার প্রশ্নটা হচ্ছে আপনার গোশতের ভূমিকাটা কি? যে গোশত, আমার প্রথম কথা হচ্ছে গোশতটা হচ্ছে একটা প্রোটিন, হ্যাঁ, বাংলা যেটাকে আমরা আমিষ বলি। দেখুন আমাদের আমিষ জাতীয়, হ্যাঁ, আমাদের এই যে মানুষ বা আমাদের সোসাইটিতে আমরা যারা বিলংস করি, অধিকাংশ ক্ষেত্রে আমাদের একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনে, ওনার শরীরে যতটুকু ওজন, তার প্রতি কেজি ওজনের এগেইনস্টে 0.8 থেকে 10 গ্রাম পার কেজি বডি ওয়েটে ওনার আমিষের প্রয়োজন, হ্যাঁ, একজন সুস্থ মানুষের। অর্থাৎ নিয়ার অ্যাবাউট যদি একজন মানুষ 50 কেজি ওজন হয় বা 60 কেজি ওজন হয়, ওনার মিনিমাম প্রতি কেজির এগেইনস্টে আপনার 50 থেকে 58 গ্রাম আপনার গোশতের বা আমিষের প্রয়োজন একটা সুস্থ মানুষের, হ্যাঁ, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের। তো এখন আপনি একটু হিসাব করে দেখবেন আমাদের সমাজে আমরা যে সমস্ত মানুষগুলো বসবাস করছি, আপনার সবাই তো আর আমরা এলিট শ্রেণীর না, আমরা যারা মধ্যবিত্ত বা চলে যায় গোশত খেতে পারে, গোশত খাচ্ছি না, আমাদের শরীরে আমিষের একটা ঘাটতি কিন্তু অটোমেটিক চলে আসছে। যে পরিমাণ আমার আমিষের প্রয়োজন সেই পরিমাণ আমিষটা আমি কিন্তু নিতে পারছি না। আপনি যদি ফুড পিরামিডটা চিন্তা করেন, ফুড পিরামিড বলে আমাদের একটা বিষয় আছে, এই ফুড পিরামিডের মধ্যে কিন্তু আমিষের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ অবস্থান, ঠিক মাঝখানে আমিষের অবস্থান। অর্থাৎ এই আমিষের চাহিদা আমাদের শরীরে অনবরত থেকে যাচ্ছে বা কোনো কারণে আমাদের আমিষের ডেফিসিয়েন্সিটা থেকে যাচ্ছে। তো এই দুঃখিত, কথাটা একটু কাটাবো। তো এই অবস্থায় আমাদের এই আমিষের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের যে আমিষ বা প্রোটিন বলছি, এর স্মলেস্ট ফর্মটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। আমাদের দেহে প্রায় 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের ভিতরে প্রায় আপনার 12 প্রকার অ্যামাইনো অ্যাসিড শরীর নিজে নিজে সৃষ্টি করতে পারে, আর আরো 8 প্রকার অ্যামাইনো অ্যাসিড যেগুলো শরীর সৃষ্টি করতে পারে না। এই 8 প্রকার যে অ্যামাইনো অ্যাসিড যেটা শরীর সৃষ্টি করতে পারে না, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমার শরীরের বাইরে থেকে কালেকশন করতে হবে খাবারের মাধ্যমে। শরীরের বাইরে থেকে আমরা কিভাবে খাবারের মাধ্যমে কালেকশন করব? সেটা হচ্ছে আমরা যে গোশতটা খাচ্ছি, আমরা সেখান থেকে যে প্রোটিনটা পাচ্ছি, এই প্রোটিনটাই আপনাকে বাকি অ্যামাইনো অ্যাসিড গুলো সরবরাহ করছে। অর্থাৎ এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার শরীরে অত্যন্ত প্রয়োজন, যার শরীরের মাত্র 12টার উপাদান দিচ্ছে, বাকি 8টা কিন্তু আপনার এই কোরবানির গোশত বলেন বা বাইরে থেকে গোশত খাওয়ার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার সুস্থতার ক্ষেত্রে এখানে কোরবানির ভূমিকাটা, গোশতের ভূমিকাটা অত্যন্ত জরুরি। তাছাড়া আপনি খেয়াল করবেন, আপনি যে গোশতটা নিচ্ছেন, যেহেতু কোরবানির সময়, আমি কোরবানির বিষয়টা নিয়ে বলি, আমরা কিন্তু রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী কোরবানির গোশতটাকে আমরা 3 ভাগ করি। এক ভাগ হচ্ছে আমরা গরিবদের মাঝে বিলিয়ে দিই, তারপর হচ্ছে এক ভাগ আত্মীয়স্বজনদের মাঝে, একবার নিজের জন্য। দেখুন, গরিবদের মাঝে যখন বিলিয়ে দিচ্ছি, গরিবরা সাধারণত আমিষের চাহিদায় তারা ভরপুর থাকে, অর্থাৎ তারা আমিষের ডেফিসিয়েন্সিতে ভোগে, হ্যাঁ, আমিষ পাচ্ছে না। আপনি কিন্তু তাদেরকে আমিষ দিচ্ছেন, আপনি গোশত দেওয়ার মাধ্যমে, কোরবানির গোশত বন্টনের মাধ্যমে তাদেরকে আপনি আমিষ দিচ্ছেন, তাদের সঠিক
শরীরের সঠিক গ্রোথের জন্য পরিপূরক হিসেবে আপনি কিন্তু একটা আমিষের ব্যবস্থা করে দিচ্ছেন। এতে করে আপনি সমাজের বৃহত্তর একটা মানুষের খিদমত করছেন। তারপর হচ্ছে আপনার আত্মীয় স্বজন গরিব থাকতে পারে, হ্যাঁ, অথবা তারা এলিট থাকতে পারে, যাই হোক, কিন্তু তারা দেখা যায় প্রায়শ এই সচেতনতায় আমরা মানে আমরা সচেতন না যে আমাদের কি পরিমাণ আমিষ শরীরে প্রতিদিন নিতে হবে। তো দেখা যাচ্ছে কোরবানির ওসিলে হলেও আমাদের কোরবানিকে কেন্দ্র করে হলেও দেখা যায় আমরা এই সময় আমিষের ডিস্ট্রিবিউশনটা করে দিচ্ছি মানুষের মাঝে। হ্যাঁ, আমরা অসুস্থ হলে ফল ফুল নিয়ে যাই, আমিষ কিন্তু আমরা নিয়ে যাই না, কিন্তু দেখা যায় আমরা কোরবানকে কেন্দ্র করে হলো আমিষের ডিস্ট্রিবিউশনটা করে দিচ্ছি। তারপরে হচ্ছে এবার নিজের কথা বলি, নিজের পরিবারের প্রতিও আমি সেম ডিস্ট্রিবিউশনটা করছি। এতে করে আপনার যে শরীরের যে হকটা, শরীরের হকটা আপনি ঠিক মতো আদায় করতে। কিন্তু এটা তো কয়েকদিনের জন্য না, এখানে কথাটা হচ্ছে কি আপনি যে ডেফিসিয়েন্সিটা করেছেন সেটা কিন্তু আপনি কয়েকদিনে করেন নাই, দীর্ঘ সময় ধরে করেছেন। তো আর আপনি কয়েকদিন নিলেন, নেয়ার পরে দেখা গেছে যতটুকু আপনার ইনস্ট্যান্ট বডিতে প্রয়োজন ততটুকু বডিতে গেছে, বাকিগুলো কিন্তু স্টোরেজ ফর্মে থাকতেছে। আর কোরবানির শিক্ষা আমাকে কয়েকদিনের যে বিষয়টা বলেছেন অবশ্যই কথাটা যুক্তিসঙ্গত। আমি এই কয়েকদিনই যে শুধু মানুষকে ডিস্ট্রিবিউশন করব তা না, কোরবান তো অ্যাকচুয়ালি আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, কোরবান তো অ্যাকচুয়ালি আমাকে ট্রেনিং দিচ্ছে, বেশি বেশি করব, হ্যাঁ, একদম সঠিক পরিমাপে করব। তো এতে করে আমার আমিষের চাহিদাটা সমান্তরাল ভাবে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো আপনার যে প্রশ্নটা ছিল মানে মানব জীবনে বা আমাদের জীবনে আমিষের এই যে গোশতের ভূমিকাটা কি, আমিষ না খেলে একজন ব্যক্তি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তার কি ক্ষতি হতে পারে? এখানে হচ্ছে যারা নিরামিষ ভুজি, আমাদের আপনি খেয়াল করবেন নিরামিষ ভুজি বলে একটা শ্রেণী কিন্তু আমাদের মাঝে আছে, হ্যাঁ, যারা আমিষ পছন্দ করেন না, আমিষ খান না। সাধারণত তারা আপনার আমি তাদের ওই কমিউনিটিকে মেনশন করছি না, নাম মেনশন করছি না, আপনার এদের মধ্যে দেখা যায় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি মধ্যে অনেকে দেখা যায় যে তারা গোশত পছন্দ করেন না, খান না, অনেক সময় অনেকে মাছ খান না, অনেকে গোশত খান না, কিন্তু কমিউনিটি তো আলাদা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। কিন্তু আমাদের মাঝেও এমন ব্যক্তিও পাওয়া যায় যিনি কোনো গোশতই খান না, এমন ব্যক্তি পাওয়া যায় কোনো মাছই খান না। আমরা ইনশাল্লাহ সামনে এই আজকে আলোচনার ভিতরে আমরা এটা নিয়ে খুব বিশদ আলোচনা করব। তারপরও প্রাসঙ্গিক ক্রমে আপনার এই প্রশ্নটা জবাব দিচ্ছি যে যারা নিরামিষ ভুজি অর্থাৎ আমিষ খান না, আমিষ খাইতে পছন্দ করেন না, হ্যাঁ, মাছও কিন্তু একটা আমিষের অন্যতম সোর্স। তো আপনি যখন এগুলা খাবেন না, সাধারণত আপনার এই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে। মেগালোব্লাস্টিক এনিমিয়া বলে একটা এনিমিয়া আছে, রক্ত শূন্যতার অনেকগুলা কারণ আছে, এর মধ্যে মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে, আপনার মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে। জি, এতে করে আপনার তারপর হচ্ছে হাড়ের ক্ষয় হতে পারে, বোনসের ক্ষয় হতে পারে, আরো বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে যেতে পারে শরীরের আমিষ না থাকলে, শুধুমাত্র আমিষ না থাকার কারণে। আর অ্যাকচুয়ালি আমিষ তো আপনার বডির বিল্ড আপে হেল্প করতেছে, আপনার বডির বিল্ড আপই হবে না ঠিক মতো। আমরা ছোটকালে শুনেছি গোশত না খেলে গোশত হবে কি করে, হ্যাঁ, কথা সত্য, গোশত না খেলে আপনার বডির বিল্ড আপটা কিভাবে হবে। হ্যাঁ, তো আসলে আগের কালের যারা আমাদের সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু অ্যাকচুয়ালি যা বলেছেন কথা সবগুলো কিন্তু ফেলে দেওয়ার কথা না। হ্যাঁ, যে কসাসুল আউয়ালিনা মাওয়াইজুল আখিরিন, হ্যাঁ, প্রথম যুগের মানুষের যে গল্পটা, পরযুগের মানুষের জন্য যে উপদেশ, অ্যাকচুয়ালি ওনাদের প্রতিটা কথাই আপনি একটু খেয়াল করলে দেখবেন প্রতিটা কথাই কিন্তু কোনো না কোনো কারণে হিকমতপূর্ণ ইম্পর্টেন্স ছিল। জি, তো এখন আপনার এই সবকিছু মিলিয়ে আমাদের কাছে যে বিষয়টা এস্টাবলিশড হলো তা হচ্ছে আমিষের প্রয়োজনীয়তা বা এই কোরবানকে কেন্দ্র করে আমরা যে মানুষের মধ্যে আমিষের যে চাহিদা, হ্যাঁ, অজান্তে আমাদের যে চাহিদা আমিষের যে চাহিদা আমাদের মধ্যে আছে সেটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এতে করে মানুষ তার পরিপূরক হিসাবে কোরবানকে কেন্দ্র করে আমিষের পরিপূর্ণতা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা হিকমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলে আমরা এটা পেয়েছি। জি ডক্টর সাহেব, আপনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু যেহেতু এখন আমাদের কুরবানির সিজন, অনেক ঘরেই গোশত থাকবে, ফ্রিজের বেচাকেনাও অনেক চাঙ্গা হচ্ছে, অনেক ঘরে যারা ফ্রিজ কিনছে না তারাও কিনে নিচ্ছে, সংরক্ষণ করবে, তারা দীর্ঘদিন গোশতগুলো রেখে খাবে। তো সেক্ষেত্রে মেডিকেল টার্মে সংরক্ষণের পদ্ধতি কি হতে পারে, মেডিকেল সায়েন্সের আলোকে এই গোশতগুলো সংরক্ষণ কিভাবে করা যায়? এবং দেখা যায় অনেকেই অনেকদিন সংরক্ষণ করবে, অনেকে এই কোরবানি থেকে অন্য কোরবানি পর্যন্ত গোশত খেয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান দর্শকদেরকে, তারা কিভাবে গোশতগুলো সংরক্ষণ করতে পারে, কত ডিগ্রি সেলসিয়াস থাকবে এ সম্পর্কে, টেম্পারেচার কেমন থাকবে? জি, ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নটি করার জন্য। আসলে কোরবানির সিজন, কম বেশি আমাদের বাসায় এখন সবারই ফ্রিজ আছে। তো
তো এই ক্ষেত্রে যেখানে কারেন্ট আছে সেখানেই ফ্রিজ আছে। যাদের ফ্রিজ আছে তাদের জন্য এক রকমের পরামর্শ থাকবে, আর যাদের ফ্রিজ নেই তাদের জন্য আমি আরেক রকম আচ্ছা, যে ফ্রিজ নেই তারাও রাখতে পারে, সংরক্ষণ করতে পারবে। জি। এবং দেখুন মোটামুটি আমরা যদি গোস্তটা সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে যে কোনো পদ্ধতি আমাদের স্বাস্থ্যসম্মত হওয়া বাঞ্ছনীয়, আর যেটা স্বাস্থ্যসম্মত হবে সেটাই কিন্তু আপনার ইমানের একটা অংশ হিসেবে দাঁড়ায়। তো এখন যে বিষয়টা আমরা বলছিলাম যে গোস্ত আমরা সংরক্ষণ করব, গোস্ত সংরক্ষণের ক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যে ফ্রিজে গোস্তটা রাখবেন সেই ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। প্রথমে পরিষ্কার করতে হবে, ফ্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ফ্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সেখানে অ্যাকচুয়ালি কি পরিষ্কার করবেন, আপনার প্রিভিয়াস যে খাবারগুলো, আপনি এখানে যদি কোনো ধরনের আপনার আগের কোনো মাছ অথবা কোনো কিছু থাকে এগুলো থেকে এটাকে একটু আলাদা করে ফেলবেন। অনেক সময় দেখা যায় মাছ আর গোশত যদি একসাথে থাকে তখন সেখানে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় বা একটা উদ্ভট একটা গন্ধ সৃষ্টি হয়, তখন মাছটাও খাওয়া যায় না, গোশতটাও খাওয়া যায় না। তো এই জন্য আপনি আগে ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলবেন, ফ্রিজ খালি করে ফেলবেন। জি, তারপর হচ্ছে এটা তো হচ্ছে ফ্রিজের প্রস্তুতি। গোশতের সংরক্ষণের জন্য গোশতকে আপনি আলাদাভাবে একটা প্রস্তুত করাবেন। সেটা কিভাবে? আপনার গোশত যখন কুটা হয়ে যাবে, গোশত কুটা হওয়ার পরে গোশত থেকে আপনি ভালোভাবে রক্তগুলো ঝরিয়ে ফেলবেন, রক্ত অথবা পানি, প্রবাহমান যে রক্তগুলো আছে। তো এখন সেক্ষেত্রে আপনি এটা কিভাবে করবেন? পানি দিয়ে ভালো করে গোশতটাকে ওয়াশ আউট করবেন, গোশতটাকে পরিষ্কার করে এই গোশতটা আপনি চালনি দিয়ে গোশতটাকে আপনি পানিগুলো অথবা রক্তগুলো ঝরাবেন, ভালো করে ঝরাবেন। ঝরানোর ফ্যান ছেড়ে রাখা যেতে পারে। হ্যাঁ, ফ্যানের মধ্যে আপনি রাখতে, পানি ঝরানোর পরে আপনি ডাইনিং টেবিলের উপর রাখলেন, ফ্যান চালিয়ে দিলেন। এইভাবে করে আপনি করতে পারেন, অথবা রোদে শুকিয়ে পরিষ্কার ড্রাই যেতে হয়ে যায়, শুকনো করে তারপর হচ্ছে আপনি প্যাকেটজাত করবেন। এটাকে প্যাকেটজাত করার সময় আপনি প্যাকেটটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আপনি গত বছর আপনি যে প্যাকেটটা ব্যবহার করেছেন সেই প্যাকেটটা আবার এই বছর ব্যবহার করতে আসবেন না। ধুয়ে যদি ব্যবহার করে এই ক্ষেত্রে দেখা যায় তারপর একটা গন্ধ থেকে যায়। জি, কারণ অনেক নতুন প্যাকেট এবং শক্ত পলিথিন, শক্ত পলিথিন দেওয়াটা এখানে জরুরি। শক্ত পলিথিন দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার ফ্রিজের আপনার এটা রাখবেন। রাখার সময় আপনি হয়তো কয়েকদিন পর পর এটাকে একটু চেক আউট করবেন। হ্যাঁ, আপনি একটু চেঞ্জ করবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়, গন্ধ আসছে কিনা এই ধরনের ইয়ে করবেন। তারপর হচ্ছে আপনার গোশত থেকে আবার পানি ছাড়ছে কিনা অথবা রক্ত ঝরছে কিনা এগুলো একটু খেয়াল করবেন। এই ধরনের পদ্ধতিগুলো যদি আপনি ইনশাল্লাহ মানতে পারেন তাহলে আপনার গোশতটা ইনশাল্লাহ ভালোভাবে থাকবে। আর অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার ফ্রিজের টেম্পারেচারটা। যদি গোশত সংরক্ষণের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে ফ্রিজের টেম্পারেচার কত রাখবো এটা নিয়ে অনেকের মাঝে মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমাদের ইসলামী বোনদেরকে এবং আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের বলা 40 ডিগ্রি ফারেনহাইট অথবা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এর মধ্যে রাখি অথবা তার নিচে রাখি। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা রাখতে পারবো। আর যদি আপনার এতে করে যদি আপনার কাছে মনে হচ্ছে যে আপনার হচ্ছে না, আরো টেম্পারেচার আরো কমানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 0 ডিগ্রি ফারেনহাইট থেকে ধরে -0 ডিগ্রি ফারেনহাইট অথবা -18 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারের ভিতরে আপনি রাখতে পারবেন। মোট কথা হচ্ছে এটা -18 ডিগ্রি বা -18 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে যদি আপনি রাখেন ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে আপনার গোশত সংরক্ষণ করতে পারবেন। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন আমাদেরকে। অনেকেই আমরা এরকম হয়ে যায়, গোশত ফ্রিজিং করা হলো কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় পচন ধরছে বা সমস্যা হচ্ছে, খেতে পারছে না। আবার এক্ষেত্রে দেখা যায়, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক সময় দেখা যায় যে গোশতর মধ্যে একটু একটু গন্ধ আসছে, নিজে না খেয়ে এগুলো কোনো এতিমখানা অথবা মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে দেওয়া হয়। ঠিক না? এটা আসলে না করি, কেননা আমি যেটা খেতে পারছি না সেটা আরেকজনকে পছন্দ করে, অথবা নিজে খেতে এতিমখানা না হয়তো বিলিয়ে দিচ্ছে, মুসাফিরকে দিয়ে দেয়া। এরকম কাজ না করা। আমি যেটা খেতে পারছি না সেটা আমি অন্যকে দিব না, এটাই হয়তো সর্বশেষ কথা। আর বিশেষ করে সংরক্ষণের পদ্ধতিগুলো যদি আমরা ঠিক মতো মানে মেনটেন করি, আশা করি আপনার গোশত পছন্দ হবে না, গন্ধ আসবে না। আপনি অনেক দিন ধরে যদি আপনি -18 ডিগ্রি যেটা বলা হয়েছে, -18 ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হয়েছে, এক্ষেত্রে আপনি 1 বছর পর্যন্ত আপনি এই গোশতগুলো ভক্ষণ করতে পারবেন এবং সংরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ তাআলা, আশা করি। আর যত সম্ভব এতদিন না খেয়ে 2-1 মাসের মধ্যেই আসলে এখানে যে মূল যে উপাদানগুলো থাকে একটা গোশতের, হ্যাঁ, তো আপনি ফ্রেশ জিনিস, ফ্রেশ টেস্ট আপনার এটা ডিফারেন্স তো হবেই না। হ্যাঁ,
আপনি দীর্ঘদিন ফ্রিজে রাখছেন, ঠিক আছে নষ্ট হয়নি, কিন্তু ফ্রেশনেস যে বিষয়টা সেটা কিন্তু আপনি আসলে ওইটা পাচ্ছেন না। আমাদের সমাজে এমনও লোক আছে যারা ফ্রিজের খাবার পছন্দ করে। জি জি। আর খাওয়ার পরে যে তৃপ্তিটা, একটা সজীব খাবার, সতেজ খাবারের যে তৃপ্তি, আপনি ফ্রিজের খাবারে সেই তৃপ্তিটা পাবেন না, কখনো না। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব আর কি, আসলে যত দ্রুত সম্ভব আপনি খেয়ে নিন অথবা কাউকে দাওয়াত দিয়ে মুসাফিরকে দাওয়াত দিয়ে খাইয়ে দিন, যেভাবে হোক এটা একটা সঠিক আপনি মানে ব্যবহার করেন, সঠিক ব্যবহার করে নিজে উপকৃত হন, মানুষকে উপকার করেন, যে এর পরামর্শ থাকবে। আমি একটু আসবো বিশেষ করে হার্টের রোগী যারা রয়েছে, যাদের কোলেস্ট্রল রয়েছে, স্পেসিফিক আরো কিছু রোগ মানে রোগাক্রান্ত ব্যক্তি থাকে, যে তাদের ক্ষেত্রে এই রেড মিট এর ভূমিকা, রেড মিট খাওয়াটা। সংরক্ষণের পদ্ধতি আমরা জানলাম, দর্শকরাও জেনেছে, হয়তো তারা নতুন ভাবে সংরক্ষণের পদ্ধতি শিখে ওই অনুযায়ী সংরক্ষণ করবে এবং উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। রেড মিটের উপকারিতা কি রয়েছে? রেড মিট বলতে যেটা গরুর গোশত আমরা মনে করি। বাপু, আপনি যে প্রশ্নটা করেছেন আসলে রেড মিটের উপকারিতা, আসলে আমরা ইতিপূর্বে একটু আলোচনা করছিলাম যে আমাদের গোশত বা এর প্রয়োজনীয়তা, এখানের ভিতরে আমরা কিন্তু একটা জিনিস আমরা নিয়ে এসেছি যে আমিষ। মূলত রেড মিটের মধ্যে আমরা রেড মিট বলতে যেটা বুঝি মানে লাল মাংস। তো সাধারণত আমরা কোরবানে আমরা যে গরু জবাই করি, এই গরু জবের রক্তটা লাল থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার বকরির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ছাগলের লাল থাকে। তো এই ধরনের বস্তুগুলোকে আমরা আসলে রেড মিট বলি। তো এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আবার আপনার মুরগি থেকে আমরা যে গোশতটা পাই সেটা কিন্তু আমরা এরকম লাল পাই না, সেটা রেড মিট না। তো কিন্তু সেটাও কিন্তু আমিষের আমার অন্যতম চাহিদা পূরণ করে। তো এখন যে রেড মিট, যেটা রেড মিটের যে উপকারিতা, এটা মূলত হচ্ছে আমিষের উপকারিতা। এখন অ্যাকচুয়ালি আমরা যদি জানি আমিষ আমাদের কি উপকার করছে শরীরে, তাহলে কিন্তু আমাদের রেড মিটের উপকারিতাটা জানা অনেকটা সহজ হবে। যেমন ধরুন আপনার যে আমিষের যে শর্টেস্ট ফর্ম, একদম র ম্যাটেরিয়ালস যেটাকে বলি আমরা, আমিষটার শরীরে প্রোটিনটা ভেঙে আপনার অ্যামাইনো অ্যাসিড হয়। আর আমাদের শরীরে আপনার যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে এর ভিতরে প্রায় আপনার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, 8টা অ্যামাইনো অ্যাসিড শরীর সৃষ্টি করতে পারে না, সেটা কিন্তু আমরা এই গোশতের মাধ্যমে পেয়ে থাকি, রেড মিটের মাধ্যমে। তারপর আপনি যদি দেখুন এখানে যে মাসলের যে বিল্ড আপ, মাসলের বিল্ড আপের ক্ষেত্রে আপনার এই আমিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনার এই যে একটা মানুষ ছোট থেকে আস্তে আস্তে হাঁটে হাঁটে পা করে করে সে একটা বড় হচ্ছে, এই যে গ্রোথটা, এই গ্রোথটা আপনাকে কিন্তু আমিষে অন্যতম হেল্প করছে গ্রোথ হওয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার যে অ্যামাইনো অ্যাসিড সঠিকভাবে যদি আপনার শরীরে থাকে, তাহলে আপনার স্কিনের যে আপনার স্কিনের যে টোন বলেন বা স্কিন আলহামদুলিল্লাহ আপনার যেভাবে আছে, এই স্কিনের স্বাভাবিকতাটা আপনার বজায় থাকে। আর অ্যামাইনো অ্যাসিডের যদি সঠিকভাবে না থাকে তখন আপনার স্কিন অস্বাভাবিক হয়ে যায়, অনেক সময় আপনার দেখেন স্কিন শক্ত হয়ে যায়, খসখসে হয়ে যেতে পারে। তারপরে আমাদের এই খেয়াল করলে আপনি দেখবেন যে রেড মিট, এই রেড মিট কিন্তু আমাদের জিঙ্ক যে একটা মিনারেলস আছে, এখানে আমরা রেড মিট থেকে যেরকম আমিষ পাচ্ছি, রেড মিট থেকে আমরা সেভাবে ফ্যাটও পাচ্ছি, রেড মিট থেকে আমরা সেভাবে ভিটামিনও পাচ্ছি এবং মিনারেলসও পাচ্ছি রেড মিট থেকে। হ্যাঁ, আপনার রেড মিটের মধ্যে যে জিঙ্কটা আছে, এই জিঙ্কটা কিন্তু আপনার বডির ইমিউনিটি সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোষগুলোকে আপনার সতেজ রাখে, সেলগুলোকে আপনার অ্যাক্টিভ রাখে। যখন আপনার বডির ইমিউনিটি সিস্টেমকে সে সতেজ রাখবে, তখন দেখা যাবে আপনি বিভিন্ন ধরনের নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আপনি ইনশাল্লাহ নানান ধরনের রোগে আক্রান্ত হওয়া থেকে আলহামদুলিল্লাহ আপনি বাঁচবেন। যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, যেমন আমাদের ছোট বাচ্চারা তখন তাদের বডির ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনার অতটা ডেভেলপ থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা তখন তাদের অতটা অ্যাক্টিভ থাকে না। সেক্ষেত্রে কি হয়, তখন আমরা তাদেরকে জিঙ্ক সিরাপ দিই, যে বাচ্চার ডায়রিয়া হলে বা বাচ্চার কিছু হলে ওর সিরাপের পাশাপাশি আমরা জিঙ্ক সিরাপও খেতে বলি। এটা কেন দিই? এটা হচ্ছে আমরা তাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য দিই। জি, তারপর হচ্ছে আপনার সেলগুলো যখন অ্যাক্টিভ থাকবে, বডির ইমিউনিটি সিস্টেম বলেন, বডি টোটালি অ্যাক্টিভ থাকবে। কিন্তু আলটিমেটলি জিঙ্ক থাকার কারণে, রেড মিট খাওয়ার কারণে আপনি জিঙ্ক পাচ্ছেন, এই জিঙ্কটা আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভনেস দিচ্ছে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়াচ্ছে। তারপর আপনি ধরুন যে ফসফরাস আমরা পাই, এটা একটা মিনারেলস, আমরা সেটা রেড মিট থেকে পাই। এই ফসফরাস আপনার কি উপকার করে? আপনার যে টিথ, যে দাঁতটা আছে, এই দাঁতের গঠনে ফসফরাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দাঁত না, আপনি যে আপনার যে বোনস আছে, আপনার যে হাড়, এই হাড়ের গঠনের মধ্যে আপনার
ফসফরাসের অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর হচ্ছে আমরা এই রেড মিট থেকে আমরা ক্যালসিয়াম পাই। এই ক্যালসিয়ামও আপনার বোন ডিপোজিশনে, ক্যালসিয়াম হাড়ের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন দেখেন আমাদের যারা এই যে আপনার একটা বয়সে যে দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন অস্টিওপোরোসিস বলে একটা রোগ আছে। এই রোগে আপনার দেখা যায় বোনসের ডেনসিটি কমে আসে, মিনারেলাইজেশনটা কমে আসে, হ্যাঁ, মিনারেল ডেফিসিয়েন্সি বলা হয় যেটাকে। তো আপনার যদি সঠিকভাবে আপনি রেড মিট নেন, যতটুকু প্রয়োজন সে পরিমাণ যদি আপনি নিয়মিত নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই ধরনের রোগগুলো থেকে আপনি আলহামদুলিল্লাহ বেঁচে যাবেন। তারপর আপনি যদি একটু খেয়াল করে দেখবেন, আমাদের গোশতের মধ্যে কিন্তু অন্যতম একটা রেড মিটের মধ্যে একটা উপাদান আছে, সেটাকে বলা হচ্ছে আয়রন। এই আয়রন থাকাতে আপনার যে সমস্যাটা আর হয় না, তা হচ্ছে আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমাদের দেশে অধিকাংশ মহিলাদের, আমাদের ইসলামী বোনদের কম বেশি সবারই আয়রনের ঘাটতি থাকে এবং তখন তাদের একটা এনিমিয়া হয়, সেটাকে আমরা আইডিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বলি। তো এই ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে শুধু গোশতটা যে পরিমাণ আপনার প্রয়োজন ওই পরিমাণ আপনার চাহিদা অনুযায়ী যদি নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থেকে আপনি বেঁচে যাচ্ছেন। তারপর হচ্ছে আয়রন আপনার নিয়মিত শরীরে থাকার কারণে আপনার যে সুবিধাটা হয়, আপনার বডিতে হিমোগ্লোবিন, এটার দুইটা, একটা হচ্ছে অক্সিজেনেটেড, হচ্ছে ডিঅক্সিজেনেটেড। মানে একটা হচ্ছে অক্সিজেন বেশি থাকবে হিমোগ্লোবিনে, একটা হচ্ছে অক্সিজেন কম থাকবে, কার্বন ডাই অক্সাইড বেশি থাকবে। কিন্তু আয়রন নিয়মিত খাওয়ার কারণে বা নিয়মিত আয়রন শরীরে সঠিক পরিমাণে থাকার কারণে আপনার শরীরের ওই যে অক্সিজেন, হিমোগ্লোবিনটা ঠিকমতো অক্সিজেনটা কন্টেইন করতে পারতেছে। যখন আলহামদুলিল্লাহ আপনার অক্সিজেনটা ঠিকমতো কন্টেইন করবে, তখন আপনার প্রতিটা সেল ঠিকমতো নিউট্রিশন পাবে। প্রতিটা সেল যখন ঠিকমতো নিউট্রিশন পাবে, প্রতিটা সেলের গ্রোথ ঠিকমতো হবে। প্রতিটা সেলের যখন গ্রোথ ঠিকমতো হবে, তখন আলটিমেটলি আপনি মানুষটাই সঠিকভাবে পরিপূর্ণ সুস্থ থাকবেন। তো আলটিমেটলি আপনি খেয়াল করলে দেখবেন, মানে একেবারে রুট লেভেল থেকে শুরু করে প্রতিটা জায়গায় আপনার রেড মিটের প্রয়োজনীয়তা আছে। যে তারপর আপনি দেখবেন আমাদের এই রেড মিটের মধ্যে ভিটামিন B6 বা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন B12 এগুলো আছে। আপনি জিজ্ঞেস করছিলেন বা একটা প্রশ্ন করছিলেন যে যারা আপনার আমিষ খাইতে চায় না, এদের কি সমস্যা হতে পারে। যে আমরা তখন বলছিলাম যে আমরা এখানে আলোচনা করব। আসলে দেখেন, এই যে আমরা যে কথাগুলো বলছিলাম যে আমিষ, শুধু আমরা যখন আমিষটা নিব বা রেড মিট খাবো, তখন এখানে শুধু আমি যে আমিষ নিচ্ছি তা না, এর সাথে আমাদের ভিটামিন আছে, জিঙ্ক আছে, মিনারেল, বিভিন্ন ধরনের মিনারেল আছে, তারপর হচ্ছে আপনার ক্যালসিয়াম, আয়রন, এগুলো আছে। তো আপনার পাশাপাশি এই ভাইটামিন গুলো আছে। এই ভাইটামিন গুলোর ভিতরে আপনার ভিটামিন বি কমপ্লেক্স কন্টেইনিং যে ভাইটামিন গুলো আছে, এই ভাইটামিন গুলো, এগুলো যদি ডিফিসিয়েন্সি হয়, আমরা বলছিলাম ইতিপূর্বে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া নামে একটা এনিমিয়া থাকে, এই এনিমিয়াটা হতে পারে। সুতরাং এই এনিমিয়ার হাত থেকেও কিন্তু আপনাকে শুধুমাত্র রেড মিট সঠিকভাবে নেওয়ার কারণে আপনি আলহামদুলিল্লাহ বেঁচে যাচ্ছেন। আমরা মুসলিম জাতি, আমরা একটা মধ্যমপন্থী জাতি। আমরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করব। সে ডায়াবেটিস রোগী হোক, হার্ট ডিজিজের রোগী হোক, আপনার হাইপারটেনশনের পেশেন্ট হোক, বা আপনার কোলেস্টেরলের পেশেন্ট হোক, যে ধরনের পেশেন্টই হোক, পরামর্শ একটাই, মধ্যম পন্থা অবলম্বন করবেন। খাবারটা খাবেন পরিমিত আকারে। পরিমিত আকার আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনার মনের জন্য ভালো। তারপর হচ্ছে আমাদের শরীরে দেখবেন আপনার এনজাইম বলে একটা উপাদান আছে। এটা কিন্তু একটা প্রোটিন, হ্যাঁ, এটা একটা প্রোটিন। এই প্রোটিনটাও কিন্তু আপনার এনজাইম সৃষ্টি হওয়ার জন্য কিন্তু আপনার রেড মিট প্রয়োজন। কারণ এনজাইমের জন্য আপনার প্রোটিন প্রয়োজন, প্রোটিনের জন্য আপনার রেড মিট প্রয়োজন। এনজাইম আপনার শরীরে কি কাজ করে, যেমন ধরুন এই যে আমি বলছি আপনার, আমরা যে খাবারগুলা খাচ্ছি, এই খাবারগুলা বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের শরীরে, যে খাবারটা আমরা খাচ্ছি ঠিক ওই ফর্মে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে না। কোলেস্টেরলের পেশেন্টের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কিছু কথা বলি যে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। কোরবানির যেহেতু গোশত খাওয়া লাগবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন মানে পরিমিত আকারে খেতে। যে পরিমিত খাবার, পরিমিত সবকিছু পরিমিত হওয়া উচিত। আপনি এমন কোনো হাড় নিবেন না যে হাড়টা আপনার মুখের চেয়ে বড়। অনেক সময় দেখা যাবে, আপনি দেখেন আমাদের যে ম্যান্ডিবুল, এই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে, এমন একটা হাড় আপনি হা করে দিতে যাচ্ছেন, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটাই খুলে গেছে। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ ত্যাগের বাণী নিয়ে এলো, কুরবানির ঈদ বছর ঘুরে ফিরে এলো, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ।